আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। সি প্রোগ্রামিং এর সেকেন্ড ক্লাসে আপনাদের স্বাগতম। তো আজকের এই ক্লাসে আমরা যেটা শিখবো মূলত সেটা হচ্ছে ট্রান্সলেটর নিয়ে। তো আপনারা যারা প্রথম ক্লাস করে আসছেন, সো প্রথম ক্লাসে আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় ট্রান্সলেটর সম্পর্কে বলছি এবং শেষে বলছিলাম যে পরের ক্লাসে আমরা হচ্ছে ট্রান্সলেটর সম্পর্কে শিখবো। সো এটাই সেই ক্লাস যেখানে হচ্ছে আমরা ট্রান্সলেটর সম্পর্কে শিখবো। সো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজের ভাগ আমরা পড়ছি, বিভিন্ন ভাগের ল্যাঙ্গুয়েজ আছে আমাদের। হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? সো বিষয়টা হচ্ছে যে এরকম যে কম্পিউটার একটা মেশিন, সে 0-1 এর কম্বিনেশন ছাড়া কিছু বোঝে না। সো আপনি স্বাভাবিকভাবে 0-1 এর কম্বিনেশনে তাকে কমান্ড করতে পারবেন না। কম্পিউটার কাজ করবে বা যে কোনো একটা প্রোগ্রাম, অ্যাপস বা অপারেটিং সিস্টেম সেটা কাজ করবে কিভাবে? কাজ করবে আপনি যে ইনস্ট্রাকশনস দিবেন সেই ইনস্ট্রাকশনস অনুযায়ী, রাইট? সো আপনি যদি ইনস্ট্রাকশন 0-1 এ দিতে পারেন তাহলে রাইট, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি মেশিন করে দিবেন, আবার কোনো আপত্তি নেই। বাট আপনি সেটা কি পারবেন, বা এটা কি আত্মস্থ করা এতটা ইজি না? সো দ্যাট আমরা কি করি, যে আমরা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বানাই। আমরা বলতেছি আচ্ছা ভাই ঠিক আছে, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বানাচ্ছি এবং একজনকে রাখতেছি ট্রান্সলেটর, সে কি করবে, ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলবে, ঠিক আছে? সো এই বিষয়টাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সলেট করে, এবং ট্রান্সলেট যে করে তাকে আমরা বলি ট্রান্সলেটর। অ্যান্ড সি প্রোগ্রামিং না, আমরা হচ্ছে ট্রান্সলেটরকে তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি হচ্ছে আমরা কম্পাইলার, একটাকে বলি আমরা হচ্ছে ইন্টারপ্রেটার, একটাকে বলি আমরা হচ্ছে অ্যাসেম্বলার। তো এই যে বিভাজন করলাম, কেন বিভাজন করলাম, কিসের বেসিসে, কে আমাদের রাইট দিছে বিভাজন করার, সেটা আমরা হচ্ছে এই ভিডিওতে দেখবো। ওকে ওকে ফাইন। সো আমরা হচ্ছে প্রথমে এখানে দেখতেছি যে একটা ট্রান্সলেটর কি করতেছে, যে সি হচ্ছে আমরা কি জানি, সি একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমরা জেনে আসছি, রাইট? সো সি যেহেতু আমাদের একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলে সি আমাদের মেশিন বুঝতে পারবে না সি ল্যাঙ্গুয়েজ, রাইট? তাহলে মেশিন আমাদের কি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে? মেশিন আমাদের বুঝতে পারবে হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজে বোঝানোর জন্য সি প্রোগ্রামটাকে আমরা কি করি, সি প্রোগ্রামটাকে আমরা হচ্ছে মূলত ট্রান্সলেটরের থ্রুতে সেটাকে কি করি, লো লো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, সরি। সো এইখানে, সরি, কোন কালারটা ইউজ করা উচিত? আচ্ছা, আমরা হোয়াইট ইউজ করি এখানে, আচ্ছা না, হলুদ ইউজ করি। ওকে ফাইন। সো আমরা এখানে ট্রান্সলেটর কি করতেছে, একটা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, সেই মিড লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতেছে। সো এটা আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন আমরা দেখবো যে ট্রান্সলেটরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? ট্রান্সলেটরকে আমরা হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারি, মাত্র বললাম, কম্পাইলার, ইন্টারপ্রেটার এন্ড অ্যাসেম্বলার। সো কখন আমরা একটা ল্যাঙ্গুয়েজকে, কখন কম্পাইলার আসতেছে, কখন ইন্টারপ্রেটার আসতেছে, কখন অ্যাসেম্বলার আসতেছে, তারা কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখবো। তাদের ফাংশন, তাদের কাজের ফাংশনালিটিজ অনুযায়ী আমরা তাদেরকে ডিভাইড করছি তিনটা ভাগে। ওকে, সো আমরা প্রথমে দেখবো যে একটা কম্পাইলার কিভাবে কাজ করে সেটা, ঠিক আছে? এখানে আমরা প্রথমে বলছি হোয়াট ইজ এ কম্পাইলার। এই যে ইমেজটা দেখতেছেন, এটা চ্যাটজিপিটি থেকে জেনারেট করা। আচ্ছা, এটার দিকে না তাকাই, আমরা একটু এইদিকে তাকাই। এখানে বলছে এ টুল দ্যাট ট্রান্সলেট ইন্টার সোর্স কোড ইনটু মেশিন কোড অর এক্সিকিউটেবল কোড ইন ওয়ান গো। সো এটা হচ্ছে বইয়ের ভাষা, সো এটা আমরা ধরতেছি না। সো যদি আমাদের পরীক্ষা আসে এই ধরনের কিছু একটা আমরা লিখে দেওয়ার চেষ্টা করবো, বাট এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এখন কি হচ্ছে। ওকে ফাইন। সো এখানে আমরা হচ্ছে একটা সি প্রোগ্রাম লিখছি, ঠিক আছে? সো এখানে সি প্রোগ্রাম লিখছি, তার মানে এই না যে হচ্ছে আপনাদের সি প্রোগ্রাম বুঝতে হবে। এখানে আপনারা ধরে নেবেন যে এটা হচ্ছে আমি কোনো জায়গা থেকে কপি করছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা আমি কপি করছি, চ্যাটজিপিটি কে কমান্ড দিচ্ছি, চ্যাটজিপিটি আমাকে এটা দিছে। সো এটার থ্রুতে আমি আপনাদের বুঝাবো যে কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, এন্ড অ্যাসেম্বলার কি। ওকে, সো এই কোডটাতে, এটা একটা সি কোড, ফাইন, কোনো সমস্যা নেই। এই সি কোডটাকে আমাদের কি, এটা আমাদের হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, সো এটা হিউম্যান রিডেবল অবস্থায় আছে। সো আমি চাইলে এটাকে কি করতে পারবো না, চাইলে এটাকে কম্পিউটার এটা অনুযায়ী কাজ করবে না। সো এটাকে কাজ করানোর জন্য আমাদের এখানে একটা বাটন আছে, যে এখানে যদি আমি একটু হোভার করি, আমরা এখানে আসবে হচ্ছে রান কোড, ঠিক আছে? সো এই রান কোডে যখন আমি প্রেস করবো তখন আমার প্রোগ্রামটা রান করবে। তাহলে এই যে প্রোগ্রাম রান করবে, রান কোডে প্রেস করার সাথে সাথে কি হওয়া উচিত, তাহলে আমার এই প্রোগ্রামটাকে বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার রিডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা উচিত, রাইট? সো এই কাজটা করে হচ্ছে আমাদের হয় ইন্টারপ্রেটার করে অথবা অ্যাসেম্বলার করে, অ্যাসেম্বলার করে না, হয় ইন্টারপ্রেটার করে অথবা হচ্ছে কম্পাইলার করে। ওকে ফাইন, এতটুকু বুঝলাম। তো আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার আগে পড়ি, কম্পাইলার কি করতেছে, ইন্টারপ্রেটার কি করতেছে। সো এই যে এত বড় একটা কোড, 27 লাইনের একটা কোড এখানে লেখা আছে। এই 27 লাইনের কোড কম্পাইলারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে এইখানে আমরা যদি রান করি, রান করে এখানে যদি কম্পাইলার ইউজ করে যদি এই প্রোগ্রামটাকে রান করা হয়, কম্পাইলার যেটা করে পুরো 27টা লাইনকে সে আগে কি করবে, পড়বে। পরে যদি কোনো এরর না থাকে তখন সে একটা ফাইল তৈরি করবে, যে ফাইলটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। এখন এক্সিকিউটেবল ফাইল কি, আচ্ছা তার আগে বলে নিই, এই যে কোডটা আপনারা দেখতেছেন, এই কোডটা হচ্ছে সেভ করা আছে একটা টেস্ট কোড ডট সি নামের ফাইলে, ঠিক
আছে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ধরে নেন কোনো একটা নোটস নিচ্ছেন, বা আমরা সবাই তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি বা আমরা এক্সেলে কাজ করছি, সবসময় আমাদের কি করতে একটা ফাইলের নাম দিতে হয় না? যে আমরা যদি হচ্ছে ওয়ার্ডে যদি একটা গরু রচনা লিখি, তাহলে আমরা লিখতাম কি গরু ডট ডক এক্স, রাইট? সো এখানে আমাদের কোডের ক্ষেত্রে আমাদের ওই যে ডক এক্স লিখতাম। সো সি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে আমাদের করতে হয় যে প্রথমে নাম দিই, নাম দেওয়ার পর হচ্ছে ডট সি দিই। ওকে, সো এই বিষয়টাকে, এই যে এখানে যে কোডটা আছে এটাকে আমরা বলি হচ্ছে সোর্স কোড। ফাইন। সো আপনারা যারা হচ্ছে প্লে স্টোরে দেখছেন যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস আমরা ইনস্টল করি। সো যখন আপনারা অ্যাপস ইনস্টল করেন তখন কি আপনারা সোর্স কোড থাকে সেটা ইনস্টল করে রান করেন, নাকি হচ্ছে ওই একটা কিছু থাকে যে একটা ডট এপিকে ফাইল থাকে বা ডট এক্সিকিউটেবল ফাইল থাকে, যে আপনারা হচ্ছে উইন্ডোজে যখন হচ্ছে বিভিন্ন প্রোগ্রামকে ইনস্টল করেন তখন দেখবেন যে ডট ইএক্সই ফাইল আছে, ঠিক আছে? ডট ইএক্সই মানে এক্সিকিউটেবল ফাইল একটা আছে। সো ওইখানে এরকম না করে তো যারা হচ্ছে অ্যাপস তৈরি করছে তারা তো আপনার সাথে সোর্স কোডও শেয়ার করতে পারতো। কেন করেনি? কারণ করলে হচ্ছে আপনারা ওইগুলো এডিট করে এলোমেলো করে ফেলবেন, বা এডিট করে হচ্ছে তাদের যে ইয়েগুলো আছে সেই সিকিউরিটি যে জিনিসগুলো আছে এগুলোকে চেঞ্জ করে ফেলতে পারেন। সো তারা কি করে, তারা এক্সিকিউটেবল ফাইল শেয়ার করে আমাদের সাথে, রাইট? সো এইখানে যেটা হয়, ওয়েট এ মিনিট, আচ্ছা, এইখানে যেটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সোর্স কোড, এই সোর্স কোডে আমাদের কি করবে, এটা হচ্ছে অবশ্যই একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি করতেছি, ট্রান্সলেটরের থ্রুতে একটা এক্সিকিউটেবল, যেটা কি, যেটা হচ্ছে এক্সিকিউট করতে পারবে। এক্সিকিউট মানে কি, সম্পাদন করা, তাই না? তাহলে আমাদের কি, আমাদের সোর্স কোডকে অবশ্যই আমাদের কম্পিউটার বুঝতে পারবে না। ট্রান্সলেটর কি করবে, সোর্স কোডটাকে একটা এক্সিকিউটেবল ফাইলে তৈরি করবে। এই এক্সিকিউটেবল ফাইলটা হচ্ছে আমাদের মেশিন কোডের সমন্বয়ে তৈরি, ঠিক আছে? মেশিন কোড এটাকে আমাদের কম্পিউটার ডিরেক্ট রান করতে পারবে, এটাতে কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে ট্রান্সলেটরের বিষয়। সো এখানে যদি আমরা কম্পাইলার ইউজ করে যদি হচ্ছে সোর্স কোডটাকে কম্পাইলারের থ্রুতে, কম্পাইলার একটা টুল, সেই টুলের থ্রুতে যদি আমি সোর্স কোডটাকে এক্সিকিউটেবল ফাইলে তৈরি করতে চাই, তাহলে আমার যেটা হয়, এই জায়গায় 27টা লাইন, সেই 27টা লাইনকে প্রথমে কি করবে, পড়ার পরে যদি মনে হয় যে এখানে কোনো মিস্টেক নাই, সিনট্যাক্সের ইরর নাই, সিনট্যাক্সের ইরর বলতে যে ধরে নিচ্ছি এটা আমাদের প্রপার সিনট্যাক্সে আছে, আমি ধরে নিচ্ছি এখানে একটা সেমিকোলন কেটে দিলাম, আমার এখানে লাল হয়ে যাচ্ছে, তার মানে কি আমার এখানে সিনট্যাক্সের সমস্যা আছে। সো কম্পাইলার যেটা করে সেটা হচ্ছে আমার 27টা লাইনকে সে একবারে কি পুরাটা পড়বে, পড়ে যদি তার কাছে মনে হয় যে এখানে কোনো সিনট্যাক্সের এরর নাই, তখন সে কি করবে, পুরা সব লাইনের জন্য সে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করবে, ওই এক্সিকিউটেবল ফাইলটাকে সে রান করবে। বোঝা গেছে কি বলছি? এবং যদি এখানে ভুল থাকে, ঠিক আছে, ধরে নিচ্ছি একটা লাইনে ভুল আছে, আমি যদি এখন রান করলে কিন্তু আমার রান হবে না, বা এখানে আমার কোনো এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে না। আচ্ছা, সঠিক অবস্থায় রেখে আমরা একটা রান করে দেখি, এখানে আমরা কি দেখতেছি, একটা ফাইল, ঠিক আছে? সো যদি আমি এই অবস্থায় রান করি, আমি কি বলছি, এই সোর্স কোডটাকে কম্পিউটার বুঝবে না, কম্পিউটার নিজে কি করবে, একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করবে, সেই এক্সিকিউটেবল ফাইলটাকে সে রান করবে। সো এভাবে রান করে দেখি এখানে নতুন কোনো ফাইল আসে কিনা, একটু খেয়াল করবেন এখানে নতুন কোনো ফাইল আসছে কিনা। এই যে এখানে রান করতেছি, আমার এখানে কিন্তু এই টেস্ট কোড নামের একটা ফাইল আসছে। সো এটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, আচ্ছা এখানে করা যাচ্ছে না, আচ্ছা, সো এখানে টেস্ট কোড, আর এটা হচ্ছে টেস্ট কোড ডট সি, এটা হচ্ছে আমাদের সেই এক্সিকিউটেবল ফাইল, এটাকে আমরা কি করতে পারি, রান করতে পারি। হ্যাঁ, সো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমরা আপাতত ডিলিট করে ফেলি, ওকে, আমাদের এটা দরকার নেই। ফাইন। এখন কম্পাইলার কি করলো, 27টা লাইনই ঠিক আছে, 27টা লাইন ঠিক থাকার পরে সে বললো আচ্ছা ঠিক আছে, সব লাইন যেহেতু ঠিক আছে, আমি এখন এক্সিকিউটেবল ফাইল তৈরি করি। এটা হচ্ছে কম্পাইলার করবে। সো যদি সে একটা লাইন ভুল পায়, এখন যদি আমি এখানে রান দিই, আমার এখানে কি এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে? অ্যান্সার হচ্ছে না, এখানে এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে না। কারণ কম্পাইলার যে দেখবে যে সব লাইন ঠিক আছে কিনা, তারপরে সে হচ্ছে ওই পুরো সোর্স কোডটাকে মেশিন কোডে কনভার্ট করবে। কি বলছি, সব লাইন ঠিক আছে কিনা সবগুলো চেক করার পরে সে মেশিন কোড, সোর্স কোডটাকে মেশিন কোডে কনভার্ট করবে। আচ্ছা, সো এখানে আমাদের বলে দিচ্ছে যে এখানে কোথায় এরর আছে। 8 নাম্বার লাইনে আমার একটা এরর আছে, বলছে এক্সপেক্টেড সেমিকোলন, এক্সপেক্টেড এ, এই যে সাইনটা দিয়ে বলছে এটা আমাদের কি এক্সপেক্ট করছিল কত নাম্বার লাইনে, লাইন নাম্বার 10 এ। এই যে লাইন নাম্বার 10 যদি আমরা দেখি, আচ্ছা সরি, এখানে লাইন নাম্বার 10 দিছে কেন জানি না, ওকে, লাইন নাম্বার 10, আচ্ছা লাইন নাম্বার 10 এর আগে এখানেও যদি আপনি হচ্ছে একটা সেমিকোলন দেন, তাও কিন্তু আমার এটা রাইট, ঠিক আছে? যে এখান থেকে এরর চলে গেছে, এইখানেও দেওয়া যায়, এইখানেও দেওয়া, তাই তার মানে প্রিন্টএফ এর আগে একটা থাকলে হচ্ছে, সো এই জন্য লাইন নাম্বার 10 দিছে। ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের কম্পাইলারের বিষয়। সো কম্পাইলার আবার ধরে নিচ্ছি আমরা এখান থেকে আরেকটা সেমিকোলন তুলে দিই, ঠিক আছে? তাহলে আমাদের এইখানকার এররটা কেমন আসে একটু দেখি। এবারও অবশ্যই আমাদের এখানে ফাইল তৈরি হবে না, এবং আমাদের বলছে যে কি কি এক্সপেক্ট করছিল সে, এক্সপেক্টেড সেমিকোলন এট লাইন নাম্বার 10 এবং এক্সপেক্টেড সেমিকোলন এট লাইন নাম্বার 15। ওকে, এখানে আমাদের এরর লকটা দিয়ে দিছে। সো ফাইন, এটা থেকে আমাদের কি বুঝতে পারলাম, আমাদের কম্পাইলার পুরো জিনিসটা আগে পড়তেছে, পড়ে সবকিছু ঠিক থাকলে সে হচ্ছে কি একটা এক্সিকিউট
এক্সিকিউটেবল ফাইল তৈরি করতেছে, ওইটার থ্রুতে আমরা রান করতেছি। আর আরেকটা জিনিস আমরা যেটা বুঝলাম, যদি কোনো কিছু ঠিক না থাকে, ধরে নিচ্ছি লাইন নাম্বার 10 আমার কোনো ভুল গেছে, কম্পাইলার কি করবে, লাইন নাম্বার 10-এ থেমে যাবে না, সে কি করবে, লাইন নাম্বার 10-এ ভুল আছে, তারপরে দেখবে যে আর কোথায় কোথায় ভুল আছে, দেখছে যে আমার লাইন নাম্বার 15-তে একটা ভুল আছে, যদি এখান থেকে একটা কেটে দিই, তখন হচ্ছে আবার যদি রান দেয়, আমার এখানে আসবে হচ্ছে লাইন নাম্বার, এই যে 3টা এরর আসছে। অর্থাৎ একবার রান দিয়ে আমি, আমার কম্পাইলার কি করতেছে, আমার প্রোগ্রামে যত জায়গায় ভুল আছে সবগুলো সে আইডেন্টিফাই করতেছে এবং আমাকে বলতেছে। ঠিক আছে, তো আপাতত ধরে নিচ্ছি আমরা এগুলো একটু ঠিক করে দিই। হ্যাঁ, ওকে, সবগুলো আমরা একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা রান করি, আমরা এটা হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কম্পাইলারের কাজ। তাহলে আমাদের হচ্ছে ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার একটু ডিফারেন্টলি কাজ করে। ইন্টারপ্রেটার যেটা করে, আচ্ছা তার আগে বলে নি, সি প্রোগ্রাম হচ্ছে কম্পাইল করে আমাদের রান করতে, সি প্রোগ্রামিং এ ইন্টারপ্রেটার আমরা ইউজ করতে পারি না। হ্যাঁ, সো সি প্রোগ্রামিং এ আমরা হচ্ছে আমরা জানলাম হচ্ছে। আচ্ছা, তার আগে আমরা এটা কনক্লুড করি যে কম্পাইলার কি, কম্পাইলার হচ্ছে এমন একটা টুল দ্যাট ট্রান্সলেটস ইন্টায়ার সোর্স কোড কি আমরা বুঝছি, এবং ট্রান্সলেট করে কি, পুরো সোর্স কোডটাকে ট্রান্সলেট করে মেশিন কোডে অর এক্সিকিউটেবল কোড ইন ওয়ান গো। তার মানে কি, একবার রান করলে আমাদের সবগুলা কি হয়ে যাচ্ছে, আমাদের মেশিন কোডে কনভার্ট হয়ে যাচ্ছে। যদি কোনো এরর থাকে সেটা আমাদের বলে দিচ্ছে। ঠিক আছে, ইট প্রডিউসেস এ স্ট্যান্ড অ্যালোন এক্সিকিউটেবল ফাইল, ওই যে এক্সিকিউটেবল ফাইল তৈরি করে ফর ডিরেক্ট এক্সিকিউশন। আমরা কিন্তু এই ফাইলটাকে ইউজ করে ডিরেক্ট এক্সিকিউশন করতে পারি। ঠিক আছে, সো এ হচ্ছে আমাদের কম্পাইলার। কম্পাইলার সম্পর্কে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। সেকেন্ডটাতে যাই, সেকেন্ডটা হচ্ছে আমাদের কম্পাইলার। আচ্ছা, কম্পাইলারের এটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিয়ে আছে। আচ্ছা, এটা আমরা পরে বলবো। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি করতেছে এটা একটু আমরা খেয়াল করি। হ্যাঁ, সো ইন্টারপ্রেটার হচ্ছে যেটা করে, যেহেতু আমি বলছি যে এখানে ইন্টারপ্রেটার আমাদের সি প্রোগ্রামিং এ কাজ করে না, সো আমি এখানে দেখাতে পারতেছি না ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, বাট আমি প্রসেসটা বলে দিচ্ছি। ইন্টারপ্রেটার ওই কম্পাইলারের মতো পুরা সব জিনিসটা একবারে দেখে না। ইন্টারপ্রেটার যেটা করে, প্রথম লাইনে আসে, প্রথম লাইন পরে, প্রথম লাইন এক্সিকিউট করে ফেলে। ঠিক আছে, প্রথম লাইন পরে তার কাছে মনে হয়েছে যে প্রথম লাইনে ঠিক আছে, কোনো সিনট্যাক্স এরর নাই, তখন সে কি করবে, প্রথম লাইনটাকে মেশিন করে কনভার্ট করে ফেলবে। তাহলে প্রথম লাইন ঠিক আছে, সে দ্বিতীয় লাইনে আসবে, দ্বিতীয় লাইনের সমস্যা নেই, তৃতীয় লাইনে আসবে, এইভাবে করে করে সে আগাবে। ধরে নিচ্ছি 5 নাম্বার লাইনে এসে তার একটা সমস্যা এনকাউন্টার করছে, সে এক্সপেক্ট করছিল এখানে একটা সেমিকোলন থাকবে, বাট এখানে সেমিকোলন নাই। তখন সে কি করবে, 5 নাম্বার লাইনে এসে থেমে যাবে, একবারে থেমে যাবে, থেমে যে বলবে যে 5 নাম্বার লাইনে সেমিকোলন ছিল, সেমিকোলন দাওনি, আমি আর সামনের দিকে যাচ্ছি না, তুমি 5 নাম্বার লাইনে সেমিকোলন দাও, দিয়ে আবার রান করো, তখন আমি সামনের দিকে কোনো ভুল আছে কিনা সেটা আমি আবার দেখবো। ঠিক আছে, তো ধরে নিচ্ছি আমরা 5 নাম্বার লাইনে সেমিকোলন দিছি, ওকে, এবং প্রথম অবস্থায় আবার আমরা ধরে নিচ্ছি 5 নাম্বার লাইনে সেমিকোলন নাই, 11 নাম্বার লাইনে সেমিকোলন নাই, তারপরে ধরে নিচ্ছি এখানে একটা সেমিকোলন নাই, এখানে একটা সেমিকোলন নাই। সো এটা কম্পাইলারের ক্ষেত্রে কি হতো, আমরা জাস্ট রান করে দিল, কোথায় কোথায় সেমিকোলন বা কোথায় কোথায় ভুল আমাদের আছে সেগুলো আমাদের একবারে বলে দিত। আর কম্পাইলার যেটা করবে সেটা হচ্ছে, সে 1 নাম্বার লাইনে আসবে, কোনো ভুল নাই, ওইটাকে মেশিন কোডে কনভার্ট করবে। 2 নাম্বার লাইনে আসবে, কোনো ভুল নাই, এটাকে 3 নাম্বার লাইনে ভুল নাই, মেশিন কোডে কনভার্ট করবে। 4 নাম্বারে ভুল নাই, 5 নাম্বারে ভুল আছে, 5 নাম্বারে এসে সে থেমে যাবে। এবং আমরা একটু আগে যে ইরোর লকটা দেখলাম, ওইখানে কি ছিল, কোথায় কোথায় ইরোর আছে সবগুলো আমাকে একবারে বলে দিত। বাট ইন্টারপ্রেটার যেটা করবে, ইন্টারপ্রেটার 5 নাম্বারে এসে থেমে যাবে। ইন্টারপ্রেটার বলবে সামনে কি আছে আমি জানি না, সামনে আমি যাইনি, কিন্তু 5 নাম্বারে নাই, আমি 5 নাম্বারে থামছি, 5 নাম্বারে তুমি ঠিক করে আবার আমাকে রান করো। 5 নাম্বারে ধরে নিচ্ছি আমরা ঠিক করলাম, ঠিক করার পরে কম্পাইলার সামনের দিকে যাবে, দেখবে যে 5 নাম্বার ঠিক আছে, ওই আবার প্রথম থেকে শুরু করবে, কিন্তু 1 নাম্বার ঠিক আছে, 2 নাম্বার ঠিক আছে, 4 নাম্বার, 5 নাম্বার, এবার 5 নাম্বারও এবার ঠিক আছে, 6 নাম্বারে আসবে, 6 নাম্বারের সমস্যা নেই, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার লাইনে বা এই জায়গায় ধরে নিচ্ছে আমাদের একটা সেমিকোলন মিসিং আছে। সো সে আবার ওইখানে থেমে যাবে, থেমে যায় বলবে যে এখানে আমি একটা সেমিকোলন এক্সপেক্ট করছিলাম বা এটা এক্সপেক্ট করছিলাম, এটা পাইনি, সো দ্যাট আমি স্টপ হয়ে গেছি। তুমি কি করো, তুমি এখানে একটা সেমিকোলন বা এটাকে কারেক্ট করো, কারেক্ট করার পরে আবার রান করো। আবার আমি যখন রান করবো, সে কিন্তু আবার 13 নাম্বার লাইন থেকে শুরু হবে না, সে আবার প্রথমে যাবে, যে আবার সবগুলা চেক করতে করতে 13 নাম্বারে আসবে। তারপরে যদি আবার সে কোনো ইরর এনকাউন্টার করে, তো ওইখানে যে আবার থেমে যাবে। সো সে কি করতেছে, সে লাইন বাই লাইন এক্সিকিউশন করতেছে এবং ওইটাকে মেশিন কোডে কনভার্ট করতেছে। কম্পাইলার কি করতেছে, পুরো সোর্স কোডটাকে সে একবারে ভিজুয়ালাইজ করতেছে বা পড়তেছে, পড়ে কোথায় কোথায় সমস্যা আছে আমাকে একবারে জানাচ্ছে, আমি অনুযায়ী ঠিক করতেছি। আর ইন্টারপ্রেটার কি করতেছে, সে লাইন বাই লাইন এক্সিকিউট করতেছে, কোথাও সমস্যা থাকলে থেমে যাচ্ছে, থেমে যে আমাদের বলতেছে সামনে কি আছে আমি জানি না, বাট তুমি এই লাইনটা ফিক্স করে আবার রান করো, আমি সামনে কি আছে ওইটা দেখবো। এবং ওই যে আমরা আবার রান করি, আবার প্রথম থেকে আবার ওই লাইনগুলো পাস করে করে আবার আমাদের সামনের দিকে যেতে হয়। সো আমরা বুঝতে পারছি যে মোটামুটি কিভাবে কি হচ্ছে। ওকে, সো এ হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কি, এ টুল দ্যাট ট্রান্সলেটস এন্ড এক্সিকিউটস সোর্স কোড লাইন বাই লাইন উইদাউট ক্রিয়েটিং এ সেপারেট এক্সিকিউটেবল ফাইল। সে কি করে না, সেপারেট একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে না, যেটা আমাদের কম্পাইলার করতো। ঠিক আছে, কম্পাইলার আমাদের কি করতো, যেরকম একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে দিত, তাই না? সো এই হচ্ছে বিষয়। ফাইন, এখন আমরা সামনের দিকে যাবো অ্যাসেম্বলার কি করে। ঠিক আছে, এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটু পরে দেখতেছি।
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা করে, অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা হচ্ছে গত স্লাইডে দেখছিলাম। গত স্লাইডে আমরা একটা দেখছিলাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল একটা, যেটাকে আমরা কি বলতাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতাম। সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে, যেটা কি সেটা হচ্ছে হিউম্যান রিডেবল, হিউম্যান রিড করতে পারে, বাট হিউম্যানের কষ্ট হয়, বাট মেশিন সেটা কি খুবই ভালো মতো বোঝে, ঠিক আছে। সো অ্যাসেম্বলার যেটা করে, অ্যাসেম্বলার হচ্ছে ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন কোডে কনভার্ট করে ফেলে, বুঝে গেছে। অ্যাসেম্বলার কি করে, অ্যাসেম্বলার মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে ইনফরমেশন গুলো আছে বা লজিক গুলো আছে সেগুলোকে মেশিন কোডে কনভার্ট করে ফেলে। সো এই হচ্ছে অ্যাসেম্বলারের বিষয়। সো এখন আমরা এখান থেকে বেশ কিছু জিনিস দেখবো, যেমন হচ্ছে এই যে এটা, ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেটেড থ্রুতে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ করতেছি বা মেশিন ল্যাঙ্গুয়েজ করতেছি। এখানে কম্পাইলারের সংজ্ঞা দিয়ে আছে, ইন্টারপ্রেটারের সংজ্ঞা দিয়ে আছে, অ্যাসেম্বলারের সংজ্ঞা দিয়ে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে কি ডিফারেন্স গুলো দিয়ে আছে, ডিফারেন্স গুলো আমরা এইটা একটু পরে দেখবো। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। সো এখন হচ্ছে আমরা এগুলোর ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজে আসি। সো কম্পাইলার যেটা কি করে, কম্পাইলার কি একটা রানে সবগুলা কোড ইররকে ধরে ফেলে এবং একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করে। সো এটা অ্যাডভান্টেজ কি, অবশ্যই এটা ফাস্ট এক্সিকিউট করে, কারণ সব একটা রানের মধ্যে আমি বুঝতে পারতেছি কোথায় কোথায় ইরর আছে, তাই না। তারপর কি কোড ইজ অপটিমাইজড বাই দ্য কম্পাইলার, এটা আমরা পরে শিখবো আস্তে আস্তে, ঠিক আছে, যে কোড কিভাবে অপটিমাইজ করা হয়। 6টা স্টেপ আছে আমাদের। ক্রিয়েট অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটেবল ফাইল, এই যে এক্সিকিউটেবল ফাইলটা আছে, ঠিক আছে। সো আপনি ধরেন একটা অ্যাপস লঞ্চ করছেন, অ্যাপসের সোর্স কোড অবশ্যই আপনি শেয়ার করবেন না, রাইট। সো আপনি কি করবেন, ওই অ্যাপসটাকে এক্সিকিউটেবল একটা ফাইলে কনভার্ট করবেন, দেন হচ্ছে আপনি এক্সিকিউটেবল ফাইলটা আপনি শেয়ার করেন, মেশিন কোডটা শেয়ার করেন, যেটা হিউম্যান রিডেবল না, হিউম্যান চাইলে এখানে এডিট করতে পারবে না, রাইট। সো এই হচ্ছে কি ক্রিয়েট অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটেবল ফাইল। দেন হচ্ছে গুড ফর প্রোডাকশন লেভেল সফটওয়্যার, এটা গুড, ওকে। টেক্স টাইম টু কম্পাইল দ্য হোল প্রোগ্রাম। ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে এখানে একটু দেখি। পুরো প্রোগ্রামটাকে যেহেতু ধরে নিচ্ছি আমাদের বিশাল বড় যদি কোড হয়, 10,000 15,000 লাইনের কোড হয়, তখন কি, তখন আমরা রান করলে ওই যে সবগুলোকে ওভারভিউ করে ইরর টিরর ধরে বা ইরর না থাকলে সবকিছু করে আমাদের একটু রান করতে সময় লাগবে। হার্ডার টু ডিবাগ, যে ধরে নিচ্ছি আমার 10,000 লাইনে যদি আমার দেখা যাচ্ছে 100 লাইনে আমার ভুল আছে, তখন আমাদের কি, যদি আমি কম্পাইলার ইউজ করে যদি ডিবাগ করতে যাই, ডিবাগ মানে কি, বাগ থাকা মানে কি, বাগ থাকা মানে হচ্ছে ইরর গুলাকে ঠিক করা হচ্ছে ডিবাগিং, তাই না। সো ডিবাগিং এর ক্ষেত্রে এটা আমাদের অতটা ফ্রুটফুল না। দেন হচ্ছে কি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, যেমন যে এক্সিকিউটেবল ফাইলটা তৈরি হলো, সেই এক্সিকিউটেবল ফাইলটা দেখা যাচ্ছে আমার ম্যাকের কথা যদি চিন্তা করি, ম্যাকে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়েছে, ওই এক্সিকিউটেবল ফাইলে কিন্তু আবার হচ্ছে দেখা যাচ্ছে আমাদের উইন্ডোজে রান নাও হইতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, নিডস রিকম্পাইলেশন আফটার এভরি চেঞ্জ, ঠিক আছে। ওই যে প্রত্যেকবার আমাকে হচ্ছে কি করতে হয়, রান নাও বাটনে ক্লিক করতে হয়। দেখা যাচ্ছে আমি এখানে একটা অপারেশন লিখছি, সো এটার এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়ে গেছে। তারপরে যদি এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়ে গেছে, আমরা যদি এখানে মেন সোর্স কোডে যদি কোনো চেঞ্জ করি, ঠিক আছে, তখন আবার রান না করলে কিন্তু এই এক্সিকিউটেবল ফাইলটা আপডেট হবে না, এটা কিন্তু অটো আপডেট হওয়ার জিনিস না। সো আমরা এই কোড এডিট করলে আবার রান নাও করে দিলে দেন হচ্ছে এই কোডটা বা এই এক্সিকিউটেবল ফাইলটা আমাদের আপডেট হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই বোঝানো হয়েছে। সো এখানে যদি দেখি ইন্টারপ্রেটারের ক্ষেত্রে ইজিয়ার টু ডিবাগ, যদি আমাদের ওই 10,000 লাইনের কোড হয়, তাহলে কি আমরা একবার রান করলাম, কোথায় যায় আটকে যাচ্ছে সেই লাইনটা আমরা ফিক্স করে দিলাম, এটা আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। নো নিড টু কম্পাইল এন্টায়ার প্রোগ্রাম, পুরো প্রোগ্রামটাকে আমাদের কি এট এ টাইম কম্পাইল করা লাগতেছে না, আমরা লাইন বাই লাইন এক্সিকিউশন করতেছি। গ্রেট ফর লার্নিং এন্ড টেস্টিং, যে কোনো জিনিস টেস্ট করার জন্য আমাদের ইন্টারপ্রেটার বেটার। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু এখানে আমাদের কি কোনো হচ্ছে এক্সিকিউটেবল ফাইল তৈরি হচ্ছে না, সো ম্যাকেও যে হচ্ছে সোর্স কোড যাচ্ছে, আবার আমাদের উইন্ডোজেও সেম সোর্স কোড যাচ্ছে, সো এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ওকে। সো কান্ট রান উইদাউট সোর্স কোড, এটা সোর্স কোড ছাড়া অবশ্যই রান করতে পারে। লেস্ট অপটিমাইজড পারফরমেন্স রিকোয়ার ইন্টারপ্রেটার এভরি টাইম টু রান, ওই যে একটা ভুল গেল, ভুলটা সংশোধন করে আবার আমাকে ইন্টারপ্রেটার বাটনে ক্লিক করতে হচ্ছে, রাইট। দেন হচ্ছে স্লোয়ার এক্সিকিউশন, এটা স্লোয়ার এক্সিকিউশন কারণ এটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়, আবার মেশিন কোডে কনভার্ট করে, ওকে। সো এই হচ্ছে আমাদের এটা গেল। এখন আমরা এখানে দেখি এখানে কিছু কি ডিফারেন্স আছে, কি ডিফারেন্স গুলো আমি এতক্ষণ আলোচনা যেটা করছি এইটাই, এটা আপনারা দেখে নেবেন। আর যারা হচ্ছে আমার পিডিএফটা চাচ্ছেন, আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আমি এখানে শেয়ার করে দেবো। যদি এখানে বেশ কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে, ইমপ্রুভমেন্ট গুলো আমরা হচ্ছে আস্তে আস্তে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো, ওকে। সো এই হচ্ছে আমাদের এটার বিষয়। দেন হচ্ছে আমাদের লাস্ট স্লাইড চলে আসছে, আকাঙ্ক্ষিত স্লাইড আপনাদের। সো এই হচ্ছে আমাদের আজকের টপিক। নেক্সট ক্লাসে আমরা দেখব যে এক্সিকিউটেবল ফাইল তৈরি হওয়ার জন্য মাঝখানে কয়েকটা স্টেপ আছে, ঠিক আছে। সো ওই স্টেপগুলো দেখবো এবং একটা সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা দেখবো, এবং তারপরের ক্লাসে আপনাদের বহু আকাঙ্ক্ষিত প্রোগ্রামিং জার্নি শুরু হবে। ওই ক্লাস থেকে আমরা প্রোগ্রামিং করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। আর যারা চ্যানেলে নতুন আছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার, ওকে। এখানে কমেন্ট লিখতে ভুলে গেছি। আল্লাহ হাফেজ।